আমি দুঃখের বিষয় যেটা বলতে চাই, আমাদের মায়াজামের আলোচনাটা এত বেশি বেড়ে গেছে, এটা বোধহয় একটু কম হলে ভালো হতো। মায়াজামের আলোচনা করে এগুলো আমি দেখেছি প্রেসক্রিপশন আছে, মেডোরিনাম আজ পর্যন্ত একটা কেসে মেডোরিনাম আমাকে দিতে হয়নি, অথচ বহু পেশেন্ট কিন্তু মেডোরিনাম ছাড়া শুধু অ্যান্টিসোনিক মেডিসিনে ভালো আছে। দরকার পড়ে না মেডোরিনামের, মেডোরিনাম দিয়ে কেসগুলো স্পয়েল হয়। খুব ভালো ওষুধ আছে কিন্তু নেট্রামিউর, সালফার, স্কুলাসিক, রেপার্টিতে আছে এগুলো। নেট্রামিউরতে আছে সাইলেন্ট গ্রিফ, এই সাইলেন্ট গ্রিফ তার সঙ্গে নি জয়েন্ট পেন। রেপার্টিতে তো রুব্রিকও আছে, ফিটনেস রাইজিং ফ্রম সিটিং। চারটে ওষুধ আছে, নেট্রামিউর আছে, সালফার আছে, স্কুলাস আছে, মিউরিক অ্যাসিড আছে। তো যদি সালফার, যদি নেট্রামিউরের মতন ভাবতে হয়, আপনি একটু জিজ্ঞাসা করে জানুন এই ব্যাকগ্রাউন্ড আছে কিনা। নমস্কার, আপডেটেড হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। এনক্লেভ অফ আপডেটেড হোমিওপ্যাথি, আঙ্গুল হাওড়া এর তত্ত্বাবধানে এ যাবৎকাল যে সমস্ত সেমিনারের আয়োজন করা হয়েছে, সেই সমস্ত সেমিনারের বিশেষ কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমার শিক্ষাগুরু ডক্টর এস.পি. দে মহাশয়কে শ্রদ্ধা জানিয়ে উপস্থিত যারা সিনিয়র হোমিওপ্যাথ আছেন তাদের রেসপেক্ট জানাই, ছাত্রছাত্রীদের ভালোবাসা জানাই। আজকের বিষয় 5 নম্বরের প্রয়োজন। 5 নম্বরের পরিশ্রমে যে কটা কথা বলা আছে, আমি কিন্তু পদ বলছি না। যেমন প্রথমে মায়ের কথা বলা আছে, শেষের দিকে বলা আছে এজ, সেক্স ইত্যাদি। আমি কিন্তু আমার সুবিধা মতো বলে নিচ্ছি, 5 নম্বরের মধ্যেই থাকবো, কিন্তু ক্রনোলজিটা আমি ফলো করছি না। 1 পর 2, 2 পর 3 এইভাবে আমি বলছি না। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একরকম ভেবে এসেছিলাম, হঠাৎ মনে হলো একটু অন্যরকম বলি। যেমন এজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকাল বৃদ্ধ মানুষের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। প্রচুর মানুষ অস্টিও আর্থ্রাইটিসে ভুগছেন। অ্যালোপ্যাথিতে কোনো চিকিৎসা নেই, এটাও হোমিওপ্যাথির কাছে যারা আসে তারাও কি ঠিক আমাদের কাছে ঠিক পরিষেবা, কি সার্ভিস পান? হোমিওপ্যাথিতে কিন্তু চিকিৎসা আছে। দুর্ভাগ্য, যে প্রেসক্রিপশনগুলো দেখি আমার মনে হয় এগুলো তো আদৌ কাজে লাগবে বলে মনে হয় না। অস্টিও আর্থ্রাইটিস কোন বয়সটায় হচ্ছে? মোটামুটি 45 এর পর থেকে হচ্ছে, 40-45। সাইকোলজিতে, বা এটা হচ্ছে সাইকোলজির ব্রাঞ্চ একটা, ডেভেলপমেন্টাল সাইকোলজিতে এটাকে বলা হয় মিডল এজ, 45 to 60। এই সময়ের মধ্যে অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ করবে। এই অস্টিও আর্থ্রাইটিসের পাশাপাশি কিন্তু আরো কতগুলো রোগ চলে আসবে, ডায়াবেটিস হবে, হাইপারটেনশন হবে, ইত্যাদি ইত্যাদি। 45 থেকে 60 এই বয়সের মধ্যে কি হয় একটা মানুষের জীবনে? ছেলে মেয়ে, ছেলেরা হয়তো প্রতিষ্ঠিত হয়েছে, পুরুষ হোক বা মহিলা হোক, যাই হোক, ছেলে প্রতিষ্ঠিত হয়েছে, হয়তো বাড়ি ছেড়ে অন্যত্র চাকরির জন্য গেছে। মেয়ে হলে বিয়ে হয়ে গেছে, বাড়ি ফাঁকা, হাজব্যান্ড ওয়াইফ বেশিরভাগ ক্ষেত্রে। এটাকে ওই ডেভেলপমেন্টাল সাইকোলজিতে বলছে এমপি নেস্ট। ঘর ফাঁকা, পাখির বাসা ফাঁকা, নেই কেউ, কিন্তু কাজগুলো রয়ে গেছে, কাজগুলো করতে হয়। আর তখন মনে হয় কেউ যদি থাকতো, একটু যদি সাহায্য করতো ভালো হতো। কাকে পাবো? কাউকে তো পাওয়ার নেই। এই এমপি নেস্টের এই যে সময়টা, এই সময়টা কিন্তু অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ করছে। আর কি হয় এই সময়? কারণ বাবা মারা গেলেন, কেউ রিটায়ারমেন্ট করছেন, রিটায়ারমেন্টের পরে কোথায় যাবেন ঠিক নেই, হয়তো কোয়ার্টারে আছেন, এরপরে বা কোথায় যাবেন, কোনো ফ্ল্যাট কেনা নেই, কি করবো, একটা ভবিষ্যতের চিন্তা। কারণ হয়তো স্ত্রী মারা গেছেন, কারণ হয়তো হাজবেন্ড মারা গেছেন। এই সময়টার মধ্যে কিন্তু এগুলো প্রবল ভাবে হতে থাকে। কি হয়? ভীষণ একটা গ্রিফ, মন খারাপ। আবার হয়তো কাউকে টাকা পয়সা দিয়েছিলেন, ফেরত পাননি, যে বাড়ি হোক অন্য কোনো কারণে হোক,
নেই, হাত শূন্য। এই যে একটা পিরিয়ড, এই সময়ের মধ্যে আবার এই অসুখগুলো হচ্ছে। এই সময়টা কিন্তু অস্টিও আর্থ্রাইটিসকে ডেভেলপ হচ্ছে, মোস্টলি নি জয়েন্ট। এতে আমাদের হোমিওপ্যাথি ভালো ওষুধ আছে। পেশেন্টকে জিজ্ঞাসা করলো, পেশেন্ট না সব ঠিক আছে। ঠিক তো নাই, ঠিক হতে পারে না। অস্টিও আর্থ্রাইটিস আছে, সাইলেন্ট গ্রিফ নেই, বিশ্বাস হচ্ছে না। প্রশ্ন ভালো করে করা হয়নি, ভালো করে কোশ্চেন করলে উত্তর পাওয়া যাবে। প্রশ্নটা এমন করে করা হয়েছে পেশেন্ট অ্যাভয়েড করছে। সঠিক প্রশ্ন করলে কিন্তু উত্তর দেবেই, দিতে বাধ্য। নেট্রামিউল অসাধারণ ভালো কাজ করে, তারপরে সালফারও খুব ভালো কাজ করে। কদাচিৎ কোনো ক্ষেত্রে লাইকোপোডিয়ামের দরকার হয়, আরো ওষুধ আছে। এই যে কথাটা আমি এখানে প্রথমে বললাম, এখানে কিন্তু মায়াজমের কোনো ওই সাইকোটিক মায়াজমের কোনো দরকার নেই। অ্যান্টিসেপটিক ওষুধেই কিন্তু এগুলো সারবে। সালফার আছে, নেট্রামিউল আছে। অবশ্য কেউ যদি জোর করে নেট্রামিউলকে অ্যান্টিসাইকোটিক বলে সেটা অন্য কথা, কিন্তু এটা কিন্তু হ্যানিম্যানের মায়াজম নয়। তাহলে তো সালফারকেও সাইকোটিক বানাতে হয়। তাহলে বয়স অনুযায়ী এরকম আরো 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 বলা যায়, কিন্তু সবটা এখানে বলা যাবে না, আমার একটা টাইম লিমিটেশন আছে। বয়স ধরে কতগুলো অসুখ, সেই সময় কি ইমোশনাল প্রবলেম, দুটো মিলিয়ে ওষুধ দেওয়া যায়। আমাদের যত মায়াজামের আলোচনা হয় সেই অনুযায়ী কিন্তু সাইকোলজি, সাইকিয়াট্রির আলোচনা জিরো। আর মুশকিল হয়ে গেছে ওইখানে। সাইকোলজির আলোচনা বা সাইকিয়াট্রির আলোচনা জিরো, মায়াজামের আলোচনা 6%। হোমিওপ্যাথি যে রেজাল্ট দিতে পারে না সেটা বাস্তবে। আমরা যদি সাইকিয়াট্রি সাইকোলজি স্টাডি যদি আমরা বেশি করি, মায়াজমটা যথেষ্ট হয়েছে, ওই ভুয়ো মায়াজমের দরকার নেই। হ্যানিম্যান যেটা বলছেন ওইটা ফলো করে চললে কিন্তু অনেক কাজ হয়ে যাবে। যাকে মায়াজমের প্রসঙ্গ পরে হয়তো আবার আসবে যদি সময় হয়। আমি এখানে একটা তথ্য দিয়ে কাজ শুরু করি। 1970-80 দশকের কথা। বাংলাদেশ সবে স্বাধীন হয়েছে। সেই সময়ে দেখা যাচ্ছে বাংলাদেশে কি ধরনের অসুখ, যে সেখানে ম্যাক্সিমাম মানুষ মারা যাচ্ছে ডায়রিয়াতে। 1970-80 দশকে। এইবার বাংলাদেশের মানুষ তারা নিজেদের চেষ্টা করছেন উন্নত করার, ক্রমশ উন্নত হচ্ছে। দেখা গেল যে ডায়রিয়া ক্রমশ কমে যাচ্ছে। এর সঙ্গে মানুষের মধ্যে সচেতনতা আনতে হয়েছে, হাইজিনের উন্নতি হয়েছে, ক্রমশ কিন্তু এটা কমে যাচ্ছে। বাড়ছে কোনটা? যখন ডায়রিয়া কমে যাচ্ছে ততদিনে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি তৈরি হচ্ছে, অ্যাফ্লুয়েন্স আসছে। দেখা গেল পাশাপাশি বাড়ছে কিন্তু নন ইনফেকশাস ডিজিজ। তাহলে ইনফেকশাস ডিজিজ কমে যাচ্ছে, নন ইনফেকশাস ডিজিজ বেড়ে যাচ্ছে। তাহলে 1986 সালে নন ইনফেকশাস ডিজিজের মাত্রা হচ্ছে 8%। 1986 পরে প্রায় 28 বছর পরে 2014-তে দেখা যাচ্ছে যেটা ছিল 8%, নন ইনফেকশাস ডিজিজ হয়ে গেল 59%। 2016-তে সেটা 2 বছরের মধ্যে 59 থেকে হয়ে গেল 67%। 2020-তে নন ইনফেকশাস ডিজিজ হয়ে গেছে 73%। এবং ম্যাক্সিমাম মৃত্যু হচ্ছে কার্ডিয়াক প্রবলেমে 36%। তারপরেই আসছে ক্যান্সার। পেছনে কি আছে? পেছনে আছে স্ট্রেস, স্মোকিং এবং ডায়েটের একটা পরিবর্তন। ইউরোপিয়ান ডায়েটে মানুষ অভ্যস্ত হয়ে যাচ্ছে। ইউরোপিয়ান ডায়েট, তার সঙ্গে স্মোকিং, তার সঙ্গে স্ট্রেস চিরকাল ছিল, এগুলো আরো সোনায় সোহাগা হয়ে গেছে। এগুলোকে বলা হচ্ছে এখন লাইফস্টাইল ডিসঅর্ডার, লাইফস্টাইল ডিজিজ। তাহলে লাইফস্টাইল ডিজিজ আপনাদের জানার কথা। এর মধ্যে কি আছে? স্ট্রোক আছে, ওবেসিটি আছে, ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, করোনারি হার্ট ডিজিজ আছে। সিডেন্টারি লাইফস্টাইল তো চলছেই, এবং ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিক্যাল কাজকর্ম ইত্যাদি যত কমে যাচ্ছে, যন্ত্র এখন বেশিরভাগ কাজ করে দিচ্ছে। ঠিক এই জিনিসটাই 100 বছর আগে আমেরিকাতে ছিল। 100 বছর আগে, 100 বা 150 বছর আগে আমেরিকাতে এইটাই ছিল। তখন দেখা যাচ্ছে সেখানে মানুষ কিন্তু ভেজিটেরিয়ান ডায়েটে অভ্যস্ত। তারপরে আমেরিকাতে যত অর্থনৈতিক সমৃদ্ধি আসতে লাগলো, যত বৈজ্ঞানিক গবেষণা হতে লাগলো,
সেখানে কি চলে এলো? পোল্ট্রি ফার্ম চলে এলো, রেফ্রিজারেটর চলে এলো, এবং প্রয়োজনীয় ইচ্ছা মতো খাদ্য বস্তুগুলোকে রেফ্রিজারেটরে রেখে খাওয়া যেত ব্যবস্থা হয়ে গেল। খাদ্যের মধ্যে বিরাট পরিবর্তন হয়ে গেল। দেখা গেল যেটা মানুষ 1/3 প্রোটিন খেত, সেখানে 2/3 প্রোটিন খেয়ে নিচ্ছে। এইভাবে 70-80 বছর আগে বা 100 বছর আগে আমেরিকার খাদ্যাভ্যাসের একটা পরিবর্তন হতে লাগলো। এইখানে কিন্তু একটা প্রসঙ্গ আবারও চলে আসছে। আজকের দিনে যে এই লাইফস্টাইল ডিসঅর্ডার, যেগুলোর জন্য আমরা হন্য হয়ে মরি। আমি গতকাল একটি ঘটনা শুনেছি, না বলে পাচ্ছি না। আমার কাছে একটি ছাত্রী আসে, সে একটি কলেজে পড়ে। সে আমাকে জানালো তার কলেজের টিচার কোনো একজন পেশেন্টকে বলছেন, আপনার এই ডায়াবেটিস হোমিওপ্যাথিতে সারবে না। পেশেন্ট বলছে, নিশ্চয়ই সারবে, আপনি ওষুধ দিন না। বলছে, না সারবে না, আপনাকে আমি অ্যালোপ্যাথি ওষুধ লিখে দিচ্ছি। কি দুর্ভাগ্য, কেন এটা বলতে হচ্ছে একজন হোমিওপ্যাথকে ডায়াবেটিস সারবে না? কারণ হচ্ছে এই যে বললাম, 100 বছর আগে লাইফস্টাইলটা আমেরিকার অন্যরকম ছিল। এখনো আমরা কেন্টের বই পড়ি, বরিকের বই পড়ি, এই লাইফস্টাইলটা অন্যরকম ছিল, যার জন্য আজকের দিনের এইসব অসুখগুলোর ছোঁয়া ওই মেডিকেলগুলোতে পাওয়া যায় না। আমরা তো ওই বইগুলোই হাতড়াই। আছে ডায়াবেটিসের কথা লেখা আছে, সবই আছে, আজকের মতো ম্যাসিভ অবস্থায় ছিল না। যার জন্য পুরনো মেটেরিয়াল কিন্তু এগুলো সমাধান আমরা খুঁজেও সব ক্ষেত্রে পাচ্ছি না। ওইখানে কিন্তু ইনফেকশন ডিজিজের কথা বেশি পাওয়া যাচ্ছে। তারা কিন্তু ডিপথেরিয়া চিকিৎসা করছেন, যেটা আজকে আমরা ভয় পাই ডিপথেরিয়া চিকিৎসা করতে। তখনকার যে ইনফেকশন ডিজিজ, সেগুলো কিন্তু কেন্টের বই, বই ইত্যাদিতে কিন্তু আছে। মেনিনজাইটিসের বিবরণ আছে, টিউবারকুলার মেনিনজাইটিসের বিবরণ আছে, যেগুলো আমরা আজকে চিকিৎসা করতে ভয় পাই। কিন্তু সেই সময় কিন্তু ওই লাইফস্টাইল ডিসঅর্ডারটা এখনকার যেটা, সেটা ছিল না বলে মেটেরিয়া মেডিকাতেও তার ছবি আমরা পাই না। আমাদের তো পুরনো বইগুলো হাতড়াতে হয়। তাহলে আমার বক্তব্য, তারা অর্থাৎ 100 বছর আগের হোমিওপ্যাথরা তখনকার দিনে যেসব সমস্যাগুলো তারা সেগুলো সলভ করতেন। আজকের সমস্যা আমাদেরই সলভ করতে হবে। পুরনো বইয়ে হিন্টস পাওয়া যাবে, কিন্তু এই লাইফস্টাইলের যে চেঞ্জ এসছে, এটা যদি মডারেশন না হয়, আমরা পুরো এফেক্ট কিন্তু পাবো না। এবার একটা ঘটনা বলি। বিল ক্লিন্টন এর কথা সবাই জানেন, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, এখনো বেঁচে আছেন। 2004 সালে কার্ডিয়াক প্রবলেমে হসপিটালাইজ হলেন। ওনার যা যা করণীয় করা হলো, খাদ্যাভ্যাসের কোনো পরিবর্তন হলো না। 2010 আবারও তিনি সমস্যায় পড়লেন, বাইপাস সার্জারি ইত্যাদি করতে হবে বললেন। এইবার কিন্তু কোথাও সমস্যার সমাধান হচ্ছে না দেখে এইবার খাদ্যাভ্যাসের পরিবর্তন এলো। খাদ্যাভ্যাসের পরিবর্তন বললেই হবে না, এর পেছনে একটা গল্প আছে। গল্পটা হলো, অনেকে হয়তো জানেন, পৃথিবীর বিখ্যাত এই ব্যক্তিটির নাম ডাক্তার ডিন অর্নিশ। ডাক্তার ডিন অর্নিশ বিপ্লব এনেছেন চিকিৎসা ক্ষেত্রে। কিরকম? ডিন অর্নিশ মেডিকেল স্টুডেন্ট, অর্গানিক কেমিস্ট্রি পড়তে গিয়ে উনি খুব ডিপ্রেস হয়ে পড়লেন যে আমি আর এই পরীক্ষায় পাস করতে পারবো না। কলেজ যাওয়া বন্ধ করে দিলেন। কি করবেন, খুব ডিপ্রেশনে ভুগতে লাগলেন। ওনার বাড়ির পাশে একজন ভারতীয় স্বামীজি থাকতেন, তার নাম হচ্ছে স্বামী সচ্চিদানন্দ। কি জানি মনে হলো ওনার কাছে উনি গেলেন, যে উনি ওনার ডিপ্রেশনের কথা বললেন। স্বামী সচ্চিদানন্দ তাকে বললেন, তুমি কি কি খাও ইত্যাদি জিজ্ঞাসা করলেন। উনি তার খাবারের পরিবর্তন আনলেন, পুরোপুরি ভেজিটেবল ডায়েট খেতে বললেন, যোগা করতে বললেন, এবং মেডিটেশন করতে বললেন, এবং বললেন তুমি হাঁটো, এক্সারসাইজ করো। ক্রমশ ডিন অর্নিশের ডিপ্রেশন কেটে গেল, শরীর মন সুস্থ হলো, পরীক্ষা দিলেন, পাস করলেন। এটা হচ্ছে 1986 সালের ঘটনা। উনি হসপিটালে গেছেন, তো দেখছেন সেখানে যাদের বাইপাস সার্জারি ইত্যাদি সব হয়েছে, সেই সব পেশেন্টরা কি খাচ্ছে। উনি দেখলেন ওই ভাজা ভুজি ইত্যাদিগুলো সব খাওয়ানো হচ্ছে, তারাও খাচ্ছেন, এবং খুব স্ট্রিক্টলি স্মোকিংটাও কিন্তু নিষেধ করা হচ্ছে না।
উনি বুঝলেন লোকটা কোথা থেকে ঘুরে ফিরে আসছে। যাই হোক, এবার উনি 48টা রুগী পেলেন। এই 48টা রুগী বারবার বলছে আমরা কিছুতেই বাইপাস করতে যাব না। উনি দুটো গ্রুপ করলেন, একটা গ্রুপে 28 জন, একটা গ্রুপে 20 জন। এই 28 এবং 20 এই পেশেন্টদের উনি পুরোপুরি খাদ্যাভ্যাস চেঞ্জ করে দিলেন। দেখা গেল এই 28 জনের মধ্যে খাদ্যাভ্যাস চেঞ্জ, ওষুধ যা আছে এরা কিন্তু রিমার্কেবলি ইমপ্রুভ করলো। আর 20 জনকে প্ল্যাসিবো দেওয়া হয়েছে, তাদের প্ল্যাসিবো দেওয়া হয়েছে এবং খাদ্যাভ্যাস কোনো চেঞ্জও হয়নি। দেখা গেল তাদের কোনো উন্নতি হয়নি, যা ছিল তাই। এইবার ডিন অর্নিসের এই বৈপ্লবিক চিন্তা ভাবনা মেডিকেলে আমেরিকার ডাক্তাররা কিন্তু গ্রহণ করতে বাধ্য হলেন। এই চিন্তাটাই কিন্তু বিল ক্লিন্টন, যিনি আমেরিকার প্রেসিডেন্ট, তার ক্ষেত্রে প্রয়োগ হলো। মানুষটা কিন্তু আজও বেঁচে আছে। আমেরিকার প্রেসিডেন্ট, প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এখনো বেঁচে আছেন খাদ্যাভ্যাস পরিবর্তন করে। অর্থাৎ শুধু ওষুধে হবে না, লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে। লাইফস্টাইলের অন্যতম অঙ্গ হলো ডায়েট। 5 নম্বর অ্যাফোরিজমে কিন্তু ডায়েটের কথা লেখা নেই, ওটা কিন্তু 204 অ্যাফোরিজমের ডায়েটের কথা লেখা আছে। তাহলে এই ডায়েট লাইফস্টাইলের অঙ্গ দুটোকে এক করে আমরা কিন্তু ভাবতে পারি। কথা হচ্ছে, একটা সোজা কথা যদি বলা যায়, ক্রনিক ডিজিজ মানে ক্রনিক ইনফ্লামেশন। এই ক্রনিক ইনফ্লামেশন কি কি হচ্ছে, কিসের থেকে হচ্ছে, এটা তোমাকে ভাবতে হবে। তাহলে এমন এমন কিছু ফুড সাবস্টেন্স আছে যেগুলো শরীরে ক্রনিক ইনফ্লামেশন তৈরি করছে ডায়েটের মাধ্যমে। আর এই ডায়েটের মাধ্যমে ফুড যেগুলো আমরা খাচ্ছি সেগুলোই ক্রনিক ইনফ্লামেশন তৈরি করছে। এই ক্রনিক ইনফ্লামেশনকে আমাকে সারাতে হবে। তাহলে আজকের দিনে এর আগের সংখ্যাগুলোতে আমাদের সুপ্রতিম এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। আমি কিন্তু অতদূর যাবো না, আমি জাস্ট টাচ করছি। প্যাকেটে সুন্দর সুন্দর খাদ্যদ্রব্য আছে, লোভনীয়, এবং সেগুলো আমরা নিজেরাও খাই, বাচ্চাদেরও খাওয়ানো হয়। তাহলে এই খাদ্যগুলোর মধ্যে কি আছে? এমন একটা ফ্লেভার আছে যা আপনাকে আকর্ষণ করবে। বেশি মাত্রায় অয়েল আছে, ক্যালোরি প্রচুর করা হয়েছে, এবং এইগুলো খাওয়ার পরপরই কি হচ্ছে, বারবার খেতে ইচ্ছা করবে, ওবেসিটি তৈরি হবে। ওবেসিটি হলে কিন্তু ক্রনিক ইনফ্লামেশন তৈরি হবে, সিআরপি হাই হয়ে যাবে। আর এই ওবেসিটির সঙ্গে সঙ্গে অন্যান্য অসুখগুলো চলে আসছে বা আসবে। তাহলে একটা সিস্টেমিক ক্রনিক ইনফ্লামেশন শরীরে তৈরি হচ্ছে। আর এই সিস্টেমিক ক্রনিক ইনফ্লামেশনকে আমাকে চিকিৎসা করে দূরে সরাতে হবে। আর এটা সরাতে গেলে শুধু ওষুধ সম্ভব নয়, কারণ যে খাদ্যগুলো এগুলোকে বলা হচ্ছে প্রো ইনফ্লামেটরি ডায়েট, এই প্রো ইনফ্লামেটরি ডায়েটকে কিন্তু আমাকে সরাতে হবে। তার সঙ্গে আমার ওষুধ কার্যকরী হবে। আজকাল কিন্তু আর মুড়ি কেউ খায় না, সবাই কেক খায়। বাচ্চাদের তো টিফিনে কেক দেওয়া হয়, মুড়ি টুড়ি কেউ খেতে চায় না, শুকনো রুটি কেউ খেতে চায় না, ওগুলো পুরোনো দিনের। এখন মডার্ন, আমাদের অন্যরকম কিছু ভাবতে হচ্ছে। কিন্তু আমেরিকায় কি হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে সেখানে এই লাইফস্টাইল ডিসঅর্ডারের জন্য, বিশেষ করে যারা শহরে আছে, আমাদের এখানেও 31% মানুষ কিন্তু ফিজিক্যালি ফিট নন, কোনো কোনো জায়গায় কিন্তু 50% ওইটা হয়ে যাচ্ছে। বিশেষ করে শহরে এইগুলো বেশি বেশি দেখা যাচ্ছে, গ্রামেও একেবারে নেই তা বলা যাবে না, গ্রামের দিকেও কিন্তু এটা যথেষ্ট মাত্রায় আছে। তাহলে একটা নতুন কথা হলো ক্রনিক ইনফ্লামেশন আর ক্রনিক ডিজিজ স্টেট। তাহলে ক্রনিক ইনফ্লামেশনকে আমাকে চেক করতে হবে, এবং এই ক্রনিক ইনফ্লামেশনকে চেক করতে গেলে খাদ্যের দিকে আমাকে নজর দিতেই হবে। আমি ওই খাদ্য খাবো আর আমার ওষুধ স্ট্রং আছে বলে ওটা সব হয়ে যাবে, হবে না। কিন্তু এইগুলোর কথা ভেবে আমার ওষুধ সিলেকশনের জায়গাটা আসতে হবে। হ্যানিম্যানের কথা এই জন্য বারবার মূল্যবান হয়ে গেছে। তার সময় এক রকমের খাদ্যাভ্যাস ছিল, আজকে খাদ্যাভ্যাসটাই মূল কথা নয় এখানকার, যার জন্য এটা আমি ডিটেল বলছিও না, এটা মোটামুটি সকলেই জানেন। এইটার ওপরে কিন্তু আমাদের চিকিৎসককে কিন্তু আমাদের ভাবতেই হচ্ছে। তার সঙ্গে কিন্তু চলে আসছে স্মোকিং, তার সঙ্গে কিন্তু চলে আসছে স্ট্রেস, এবং অনিদ্রা, ঘুম ঠিক মতো না হওয়া, এবং ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। তাহলে খাদ্যাভ্যাস, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, তার সঙ্গে স্লিপ ডিপ্রাইভেশন, তার সঙ্গে স্মোকিং এবং ব্যস্ততার জীবন।
ওয়েস্টার্ন লাইফস্টাইল এই কিন্তু আমাদের এই ওয়েস্টার্ন অসুখগুলোকে টেনে আনছে। এইগুলোকে যদি আমরা চেক না করতে পারি ওষুধ দিয়ে কতটা হবে, কারণ এমনিতেই লোকের হোমিওপ্যাথিতে কিন্তু খুব একটা বিশ্বাস নেই, কিন্তু খুব বিপদে পড়ে কেউ কেউ আসেন, কিন্তু সবসময় যে সবাই কে আসবেন মেনে নেবেন এটা কিন্তু হয় না। কিন্তু এগুলো করা যায় ওষুধে, যদি পেশেন্টও এটা কোঅপারেট করে। Thank you.